নিম্ন প্রবাহ বলি, সেই প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে কি ধরনের উম, আহ, ভূমিরূপের সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি এই তোর মধ্য প্রবাহে আর নিম্ন প্রবাহে ক্ষয় কার্য সঞ্চয় কার্য এই দুটো একসাথেই চলে, মানে ক্ষয় কার্যের তুলনায় সঞ্চয় কার্য এবং বহন কার্যটা খুব মানে অনেক বেশি পরিমাণে হয়। কারণ কি, দেখ নদী যত আহ সমভূমির দিকে নামতে থাকে, যতটা মানে পার্বত্য অঞ্চল থেকে পার্বত্য অঞ্চলে যতটা স্রোত থাকে নদীতে, সমভূমি অঞ্চলে তো ততটা স্রোত থাকে না, নদী অনেক শান্ত হয়ে যায়, তো তাহলে ক্ষয় করার সম্ভাবনাটাও অনেক কমে যায়। সেই জন্য এই সমস্ত প্রবাহে মানে এই অঞ্চলগুলোতে নদীর সঞ্চয় কার্যটা অনেক বেশি দেখা যায়। হুম। তবে বলা যায় যে হচ্ছে গিয়ে মধ্যগতি এবং নিম্নগতিতে তিনটারই একসাথে সমবেত কার্যের ফলে কিছু ভূমিরূপের সৃষ্টি হয়। যেমন কি, প্রথমেই যখন এক ধরনের দেখা যায় যে যদি নদীর ধর কোনো কোনো জায়গায় কখনো কখনো এরকম হয়, হঠাৎ করে নদীর ঢালের পরিবর্তন হলো, মানে হঠাৎ করে মানে পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ করে একেবারে কিছুটা মানে হঠাৎ তো না, হঠাৎ করে একদম পাহাড় ছিল, দুট করে নিচের থেকে একটা সমভূমির সৃষ্টি হয়ে গেল, এরকম তো কখনো হতে পারে না। আহ, যতটা আস্তে আস্তে কমা উচিত তার ততটা আস্তে আস্তে না কমে একটু হঠাৎ করেই পর্বত থেকে মানে পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চল স্টার্ট হয়ে গেল। এরকম জায়গায় যদি কোনো নদী আসে, তখন হঠাৎ করে পাহাড় থেকে যা যা নদী নিয়ে আসছিল, তখন কি হয়, নদীর যে যা যা নিয়ে আসছিল সেগুলো একদম জমা হতে শুরু করে, জমতে জমতে শঙ্কু আকৃতিতে সেটা সঞ্চিত হয়। শঙ্কু আকৃতি কোনটাকে বলে তোরা জানিস? দিদি ত্রিভুজের মতো। ত্রিভুজের মতো, সিঙ্গারার মতো অনেকটা, বা হচ্ছে গিয়ে ওই যে বার্থডে টুপি গুলো হয় না, আমরা যে আহ, পরি বার্থডেতে, ওই হ্যাঁ দিদি। ওইটাকে শঙ্কু বলে। ওইটাকে যদি উপর থেকে কোনো একটা দিক থেকে দেখি, সেরকম তার যেরকম দেখাবে সেটাকে শঙ্কু বলবে। এইরকম শঙ্কু আকৃতিতে কি হয়, ওই যে যেগুলো পাহাড় থেকে পর্বত অঞ্চল থেকে যেগুলো নদী নিয়ে এসছে সেগুলো ওই রকম আকারে সঞ্চয় করতে শুরু করে। কি কোথায় কিনা পর্বতের ঠিক পাদদেশ অঞ্চলে। ঠিক আছে, এরকম উম, সৃষ্টি হয়। এইটাকে কি বলা হয়, পলল শঙ্কু বা পলল বেজনী। পলল বেজনী হচ্ছে গিয়ে এরকম অনেক আবার এরকম হয় কি, শুধু নদী এরকম একটা জলধারা না, একটাই নদী এরকম হয় না, অনেক সময় নদী অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় এরকম জায়গা দিয়ে। ঠিক আছে, এরকম জায়গা দিয়ে ভাগ হয়ে গিয়ে তখন কি হয়, নদী অনেকটা অংশ জুড়ে পলি সঞ্চয় করে, পলি বালি এগুলো যা যা বয়ে নিয়ে এসেছিল নুড়ি কাকড়, এগুলো সঞ্চয় করে। এবং সেটা আর তখন আর শুধু শঙ্কু আকৃতির থাকে না, সেটা অনেকটা ওই বলে না চাইনিজ পাখা, ওর অনেকটা ওই রকম ভাবে ওরকম আকারের সৃষ্টি হয়। ঠিক আছে, ওইরকম আকার মানে ওইরকম অর্ধ গোলাকার ওরকম আহ, খানিকটা শেপের মতো করে ওই যা যা বয়ে নিয়ে আসছিল পলি কাকড় নুড়ি বালি কাদা যা যা ছিল, এগুলো এরকম ভাবে সঞ্চয় করে। এই যে একটা বিরাট যে একটা পলিভূমির পলি মাটির অঞ্চল বা বালি এরকম যে একটা অঞ্চল সৃষ্টি হলো, এই যে একটা যে ভূমির সৃষ্টি হলো, এইটাকে বলা হবে তখন পলল বেজনী। যখন শঙ্কু আকৃতিতে কিছুটা অঞ্চলে সঞ্চিত হয়ে এই ভূমিরূপ গঠন করে, তখন সেটাকে বলা হয় পলল শঙ্কু। আর যখন সেটা অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে অর্ধ গোলাকার বা চাইনিজ পাখার মতো আকৃতিতে সঞ্চিত হয়, তখন সেটাকে বলে কি, পলল বেজনী। এরকম একটা উদাহরণ কি, উদাহরণ হচ্ছে ভারতের কুশি নদী। কুশি নদীর থেকে পলল বেজনী, এটা একটা এটা বোধহয় সব থেকে বড় বা এরকম কিছু। যাই হোক, আরেকটা আছে এরকম, অনেক সময় হয় যে পরপর অনেকগুলো পলল বেজনী একসাথে সঞ্চিত মানে অনেকগুলো নদী হয়, বা এরকম একই নদীরই হয়তো বিভিন্ন শাখা প্রশাখা, যেগুলো কিছুটা দূরত্বে দূরত্বে সঞ্চিত এরকম ভাবে পলি সঞ্চয় করার ফলে কি হয়, পরপর বেশ কয়েকটা পলল বেজনী এরকম ভাবে সৃষ্টি হয়। তাতে কি হবে, একটা ঢেউ খেলানোর মতো সৃষ্টি হবে, মানে একটা
মানে যদি তুই ওই তো অনেকগুলো যদি ওই টুপিগুলোকে আমরা যদি ওই বার্থডে হ্যাট গুলোকে অনেকগুলোকে পাশাপাশি রাখি, একটা ঢেউ খেলানো মতো সৃষ্টি দেখতে লাগে না? ওরকমই যদি পলল বেজনী অনেকগুলো পাশাপাশি ওরকম ভাবে সৃষ্টি হয়, তখন ওরকম একটা ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয়। এইটার একটা স্পেশাল নাম আছে, সেটাকে কি বলে? ভাবর। হুম, এটাকে বলে ভাবর। এরকম একটা দেখা যায় আমাদের শিবালিক পাহাড়ের পাদদেশে। এরকম অনেকগুলো পলল ব্যঞ্জনী বা পলল শঙ্কু পাশাপাশি সৃষ্টি হয়ে এরকম ঢেউ খেলানো ভূমিরূপে সৃষ্টি করে, যেটা না করছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ভাবর। বোঝা গেল? হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি। ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে আরেকটা কি, এটা খুবই সিম্পল, নদী বাঁক বা মিয়েন্ডার। হুম, এটা কি? এটা কিছুই না, নদী তখন যখন তার সমভূমি প্রবাহে তখন যখন ও চলে আসে মধ্য প্রবাহে, তখন যেহেতু আমরা প্রথমেই জানি যে নদীর স্রোত একদম অনেকটাই কমে যায়, পাহাড়ি অঞ্চলে যতটা থাকে ততটা মোটেই থাকে না। তার ফলে কি হয়, নদীর সামনে নদীর গতিপথে যদি কোনো বাধা আসে, নদী সেটাকে সহজে অতিক্রম করতে পারে না। তখন কি করে, আমাদের মধ্যে অনেকেই আছে বা যদি কোনো বাধা আসে, সেটাকে অতিক্রম করার বদলে আমরা সেটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। অনেকে আছে, আবার অনেকে সেটাকে ওর সম্মুখীন করতে চায়। কিন্তু নদী কি করে, তখন ওর অতটা শক্তি থাকে না সেই বাধাটার উপর দিয়ে চলে যাওয়ার। ধর মানে বাধা বলতে আমরা কি বলছি, কোনো ধর কঠিন আহ, যেখানে মাটি মাটি শিলাযুক্ত কোনো একটা ভূমিরূপ বা আম, ধর কোনো আহ, বনাঞ্চল জাতীয়, মানে যেখানে বন আছে সেখানে তো হচ্ছে কি মাটিকে শিকড় দিয়ে অনেক শক্ত করে ধরে রাখবে না সেখানে, সেখানকার গাছপালা গুলো। তো সেটা নদীর পক্ষে তার মধ্যে দিয়ে যাওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তখন নদী কি করে, যে ও যেখান দিয়ে সুবিধা হয় সেই রকম সেখান দিয়ে এঁকে বেঁকে পাশ কাটিয়ে এঁকে বেঁকে চলতে শুরু করে। এই এঁকে বেঁকে চলতে চলতে তখন কি হয়, যখন নদী এঁকে বেঁকে চলতে শুরু করে, তখন আম, একটা ধার, মানে যেটা ধর, দাঁড়া আমি স্ক্রিন শেয়ার করি তোদেরকে এঁকে বোঝাই। উম, এই যে ধর নদী এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে এঁকে বেঁকে যদি যেতে শুরু করে, তখন কি হবে, নদী ধর এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকটাতে নদীর স্রোতটা গিয়ে এইরকম জায়গাতে গিয়ে ধাক্কা খাবে, তাই না? ধাক্কা খাবে, তাহলে এই দিকটাতে ক্ষয় বেশি হবে। আর এইরকম ভাবে যখন যাচ্ছে তখন এই দিকটাতে এইখানটাতে সঞ্চয়টা বেশি হবে, তাহলে আস্তে আস্তে এই জায়গাটা সঞ্চিত হতে থাকবে বালিগুলো বা যা যা বয়ে নিয়ে আসছে নদী। আর কি করবে, আস্তে আস্তে এই দিকটা এরকম ভাবে ক্ষয় হতে থাকবে। এইরকম ভাবে নদী চলতে থাকে। এবার এই যে এই পাড়টা, যেই পাড়ের নদীর বয়ে আনা জিনিসগুলো সঞ্চিত হয় সেইটাকে বলা হয় ঢালু পাড়। আর যেই পাড়টা নদী ক্ষয় করতে থাকে সেই পাড়টাকে বলা হয় খাড়া পাড়। কারণ কি, এই দিকে যদি আমরা দেখি তাহলে ওটা পাড়টা অনেকটাই খাড়া হয়। ঠিক আছে? এরকম মানে ধর এখানে যদি কিছু থাকে উপরে পাহাড় জঙ্গল কিছু, আর এগুলো ধর নদী, তাহলে এই পাড়টা অনেকটা উঁচু হয়, খাড়া হয়। কিন্তু যেই পাশটাতে এগুলো জমা হয় সেই পাশটা অনেকটা ঢালু হয়, আমরা ধর এই জায়গাতে গিয়ে পিকনিক করতে পারবি, এরকম একটা ব্যাপার। কিন্তু এদিকে গিয়ে ঝাঁপ মারলে ডুবে যাবি, এরকম বিষয়। এরকম হলো। তারপরে কি আছে, এটা গেলে হচ্ছে গিয়ে তোর, এটাকে বলা হয় এই ধরনের যেটা ভূমিরূপটা একদিকে খাড়া পাড় একদিকে ঢালু পাড়, এটাকে বলা হয় নদী বাঁক বা মিয়েন্ডার। এক একটা বাঁক বা এক একটা মিয়েন্ডার। ঠিক আছে? এটা এটা গেল আহ, আহ, নদী বাঁক বা মিয়েন্ডার। তারপরে আসে কি, হ্যাঁ দিদি? আমি তো তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস না? এমা, না, রিজয়েন করলাম তাও কে হচ্ছে না। তোরা কিরা দেখছিস রে? দিদি তোমার হ্যাঁ দেখতে পাচ্ছি। কথাগুলো কেটে কেটে আসছে। দিদি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার কথাগুলো কেটে কেটে আসছে, বাকিদেরও কি সমস্যা হচ্ছে নাকি রে? নো দিদি, আমাদের কাছে ঠিকই আছে। না দিদি আমাদের তাহলে ঠিক আছে। বর্ণালী, বর্ণালী তুই তুই একবার একটু লিভ করে জয়েন কর। ঠিক আছে দিদি।
দিদি হ্যাঁ বল। দিদি যে নদী বাঁক এক এক মানে যেখানে নদী বেঁকে গেছে সেইটাকে কি নদী বাঁক বলবে নাকি পুরো জায়গাটা যেখানে বেঁকে গেছে ওইটাকে ওই পুরো জায়গাটাকে নদী বাঁক বা মেন্ডার বলবে? বুঝলাম না, আরেকবার বল। মানে দিদি নদী তো অনেকবার বেঁকেছে না, হ্যাঁ। তো এক একটা বাঁককে কি নদী বাঁক বলবেন নাকি এই যে পুরো জায়গাটা যেখানে নদীটা বেঁকে বেঁকে গেছে সেই পুরো জায়গাটাকে নদী বাঁক বলবে? আহ, যে প্রত্যেকটাকে এক একটা নদী বাঁক বলবে। ঠিক আছে দিদি। মানে প্রত্যেকটাকেই নদী বাঁক বা মিয়েন্ডার বলবে। কারণ কি, ওই যে বাঁক তো আমরা তো নর্মালি বলি না, এটা নদী বাঁক নিচে এই জায়গাটাতে, এর অসংখ্য বাঁক, এরকম হচ্ছে কি প্রত্যেকটাকে এক একটা নদী বাঁক বা মিয়েন্ডার বলবে। যাই হোক, বর্ণালী জয়েন করলো রে। করছে। হ্যাঁ দিদি। শুনতে পাচ্ছিস এবার ঠিকঠাক? হ্যাঁ দিদি। ঠিক আছে। যাই হোক, এখন আর নিতাই তোর নাম যেন কি ছিল রে? মানে যে দিদি নিতাই। হ্যাঁ, আমার নাম কোয়েল। 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 সবার নামগুলো মুখস্থ হতে এখন ক্লাস একটু করছি সময় তো লাগবে। তাই, দিদি ল্যাপটপে ঠিক ক্লাস আছে। করছি তো তাই। হ্যাঁ ঠিক আছে। যে হোক, এখন হচ্ছে গিয়ে অতটা লাগবে না ইয়ে মানে তোর স্ক্রিন, তবুও এখনো কি দেখতে পাচ্ছিস না আমার স্ক্রিন? আমি তো স্ক্রিন শেয়ারিং এখনো বন্ধ করিনি। দিদি দেখতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। যাই হোক, যেটা বলছিলাম, তারপরে আসছে হচ্ছে তোর অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কিরকম? এবার যদি এটা আবার নদীবাগ বা মেন্ডারের পরেই, মানে বেশ ভালো, মানে এটা পড়লে সুবিধা হবে তোদের। কারণ কি, যদি ধর কোনো নদীতে খুব বেশি মেন্ডার বা নদীবাগ দেখা যায়, মানে নদীটা একটু বেশি এঁকে বেঁকে চলতেছে, তখন কি হয় বলতো? এটা ছবি এঁকে দেখাই। যে মানে ধর খুবই এঁকে বেঁকে চলছে, এরকম ভাবে খুবই এঁকে বেঁকে চলছে, তখন কি হয়, যে নদী এই যে এই দিকটাতে যেতে যেতে মানে ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে থাকে। মানে নদী ধর এই 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 দিক থেকে আসছে, এই জায়গাটাতে ক্ষয় হচ্ছেই আস্তে আস্তে এরকম ভাবে ক্ষয় হয়ে এরকম হয়ে যাবে। আবার এই দিকটাতে সঞ্চয় হচ্ছে তো হচ্ছে, এই দিকটা ভেতরে ঢুকতে থাকে আস্তে আস্তে। এইখানেও তাই, এইখানেও আস্তে আস্তে এরকম ভাবে ক্ষয় হতে থাকে, এই দিকটা সঞ্চয় হতেই থাকে। এইখানে গিয়েও আবার সেম, এরকম ক্ষয় হতেই থাকে। তো এইরকম ক্ষয় হতে হতে এক সময় এই দুটা না জোড়া লেগে যায়। তখন নদী কি করে? নদী এত ঘুরপথে না গিয়ে একদম সোজা, তখন নদীর পক্ষে এখানে ইয়ে করা, ওই বাধাটা অতিক্রম করা সহজ হয়ে যায়। তখন নদী এই দিক দিয়ে সোজা ভাবে প্রবাহিত হয়। কিরকম তখন দেখায় নদীকে কিনা? এইরকম ভাবে, এরকম নদী তখন এইরকম ভাবে প্রবাহিত হচ্ছে। আর যে পড়ে মানে থাকা যে দিদি অংশ। নদী প্রবাহিত হচ্ছে, হ্যাঁ। তখন নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে? না, একে বেঁকে না। এই দেখ, নদীটা প্রথমে এরকম ছিল, ছিল তো। হ্যাঁ। হ্যাঁ। এবার হচ্ছে কি কি হলো, এখানে ক্ষয় কার্যটা বেশি হচ্ছে, হচ্ছে তো নদীর স্রোতটা এখানে এসে লাগছে, লাগছে। হ্যাঁ। আবার এখানেও এসে লাগছে, এখানে এসে লাগছে, আবার এই সাইড গুলোতে এখানে সঞ্চয়টা বেশি হচ্ছে, তাই কি না? এবার এইখানে ক্ষয় কার্যটা বেশি হতে হতে, এগুলোতে ক্ষয় কার্যটা বেশি হতে হতে দেখা যায় এই এই জায়গাটা আস্তে আস্তে এই রকম শেপ নিয়ে নিছে, এই রকম। ঠিক আছে। এবার তাহলে কি করবে নদী দিদি তখন? দিদি কেটে কেটে আসলাম না। হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছিস? দিদি। হ্যাঁ এই যে এখন দেখ, শুনতে পাচ্ছি। এই যে ক্ষয়ের ফলে এই জায়গাটাতে কি হবে, তখন আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে যেতে থাকবে, এরকম এইরকম হয়ে যাবে অনেকটা। হয়ে যাওয়ার ফলে এবার কি করবে নদী তখন? নদী তখন এই দিক দিয়ে সোজা চলে যাবে, মানে আস্তে আস্তে এই দুটো না জোড়া লেগে যাবে। এখানে তখন আর মাটি থাকবে না, মানে এগুলো তো মাটি মাটি ছিল এই জায়গাগুলো, নদী তো এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই কি না? তাহলে এই জায়গা হ্যাঁ। এই আস্তে আস্তে ক্ষয় হতে হতে এমন একটা সময় আসবে এইটা একেবারে জোড়া লেগে যাচ্ছে। তখন এটা দেখতে কেমন দাঁড়াবে?
দেখতে দাঁড়াবে হচ্ছে গিয়ে, আরে দূর, তখন নদী এইরকম ভাবে প্রবাহিত হবে, চলে যাবে। এইখানে যে বাকি যেটা পড়েছিল, মানে যেই যেখানে আগে জল ছিল, যেই রাস্তা দিয়ে আগে নদীটা যেত, নদী তো হ্যাঁ আগে এই রাস্তা দিয়ে যেত না, এরম 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 ভাবে, এরম 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 ভাবে, এরম এরম ভাবে যেত, তাই কি না? কিন্তু এখন হ্যাঁ কি হচ্ছে, নদী হচ্ছে এখন সোজাসুজি এই দিকে 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 দিক করে চলে যাচ্ছে, এই দিকে আর যেতে হচ্ছে না। এবার কি হয়, এই যে যেই জায়গাটা নদী ছেড়ে আসলো, এই জায়গাটাতে জল রয়েই যায়। তো মানে কারণ জল তো এদিক দিয়ে প্রবাহিত ছিল, কোনো একদিন হঠাৎ করে এটা চলে গেল এরকম ভাবে, এই জায়গাটাতে এরকম জল রয়ে যাচ্ছে। এবার এটা দেখতে কিরকম লাগে বলতো, ওই ঘোড়ার পায়ের যে খুরের নাল পড়ায়, ওটা ওটা দেখছিস তোরা কোনোদিনও? হ্যাঁ দিদি দেখছি। ঘোড়ার খুর, ওই যে ওটা ওটা অনেকটা এরকম দেখতে হয় না, এইরকম ভাবে দেখতে লাগে, এরকম অনেক ফুটা 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 থাকে, তাই কি না? আর যাই হোক, ওরকম খানিকটা অনেকটা ওরকম দেখাচ্ছে না ছবি এইখানে, ওই হ্যাঁ এই এই যেটা রয়ে গেছিল সেরকম দেখায়। তাই এটাকে বলা হয়, আর এটা কি একটা বদ্ধ জলাশয় কিন্তু বিশাল বড় হ্রদ, এটা একটা হ্রদ, এরকম একটা হ্রদের সৃষ্টি হচ্ছে। আর আকার কিরকম, ঘোড়ার পায়ের খুরের মতো, তাই এটার নাম দেওয়া হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। বোঝা গেল এই পুরাটা? হ্যাঁ দিদি। কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট? নাই, ধরে নিলাম আমি নাই। যাই হোক, এটা গেল। তারপরে 3 নম্বরও হয়ে গেল, অশ্বক্ষুরাকৃতি হ্রদও হয়ে গেল। তারপরে তারপরে আসে কি, প্লাবন ভূমি। প্লাবন ভূমি হচ্ছে গিয়ে নদীর নিম্ন প্রবাহের। তখন কি হয়, নিম্ন প্রবাহে তো মধ্য প্রবাহে তাও যা একটু গতিবেগ ছিল নদীতে, নিম্ন প্রবাহে গিয়ে দেখা যায় নদীর স্রোতের বেগ একদমই কমে গেছে, একদমই কমে গেছে। ফলে কি হয়, নদীর নুড়ি বালি এগুলো নদীর বয়ে নিয়ে যাওয়ার আর ক্ষমতা থাকে না। তখন এক সময় কি হয়, একটা জায়গায় এসে নদী ওগুলো আর বয়ে নিয়ে যেতে পারে না, নদীর তলদেশে যেখানে আর কি, ওখানেই নদীর তলদেশে আস্তে আস্তে সঞ্চিত হতে থাকে। আর এটাতে কি হবে, একটা জায়গায় যদি আস্তে আস্তে পলি এরকম ভাবে সঞ্চিত হতে থাকে, তাহলে ওই জায়গাটা, কোনো নিচু জায়গাটা ওটা ভরাট হতে থাকবে না, আস্তে আস্তে নদীর গভীরতা আস্তে আস্তে কমে যাবে স্বাভাবিকভাবেই। এবার তাহলে যখন ধর কোনো অতিবৃষ্টি, মানে বর্ষাকালে ধর যদি কোনোবার ওইরকম একটা জায়গাতে যেখানে নদীর গভীরতা কমে গেছে, বেশি বৃষ্টি হলে কি হবে, তাহলে নদী ওভারফ্লো হবে, বন্যা দেখা যাবে, তাই কিনা? নদীর দুকুল ছাপিয়ে তখন বন্যা দেখা যায়। এই বন্যার ফলে তখন কি হয়, নদীর মধ্যেকার যে পলিবালি এগুলো ছিল, এগুলো নদীর দুপাশে আস্তে আস্তে অনেকটা অঞ্চল যেটা এরকম ভাবে সঞ্চিত হয়। এই তার ফলে না অনেকগুলো জিনিস সৃষ্টি হয়, মানে মেইনলি দুটো আর কি। ধর নদীটাকে যদি আমরা, নদীর আহ এরকম নদী, তো নদীটাকে যদি আমরা এই দিক থেকে দেখি, মানে নদীর জলের মধ্যে দিয়ে, তাহলে এরকম ধর জল বেশি গভীর করে ফেললাম, এই ধর নদী হচ্ছে গিয়ে এই জায়গা দিয়ে যাচ্ছে, এখানে নদী। এবার এরকম ভাবে যদি বন্যা হয়, তাহলে কি হবে, এখানকার পলিবালি যা ছিল সব এগুলোতে গিয়ে জমা হবে, এখানকার যা যা পলিবালি ছিল। তাতে কি হয়, এরকম পলিবালি জমা হওয়াতে আস্তে আস্তে এইরকম ভাবে জমা হতে থাকে। কারণ নদীর কাছে সব থেকে বেশি বালি জমা হবে, পলিবালি এগুলো যা আছে সেগুলো নদীর একদম পাড়েই সব সব থেকে বেশি জমা হবে। তারপরে যা বেঁচে থাকবে সেগুলো এরকম ভাবে আস্তে আস্তে দুপাশে ছড়ায় যায়। এই যে নদীর দুই পাশে আস্তে আস্তে এরকম উঁচু হয়ে অনেক বেশি যে নদীর পলিবালি গুলো জমা হলো, এটা অনেকটা বাঁধের মতো কাজ করে। নদীর বাঁধ কেন দেয়, বা কোনো কিছুতে আমরা বাঁধ কেন দিই? কারণ কি, যদি ওই যাতে ওই মাছ এখানে যেটা আছে, জল যেগুলো আছে সেগুলো যাতে এই এই পাশে না যেতে পারে, কারণ এই পাশগুলোতে তো নর্মালি নদীর দুই পাশে তো বসতি গড়ে উঠছে, এবার এদিকে গেলে পরে তো সব বন্যায় ভেসে চলে যাবে, তাই কিনা? বাঁধ দিই আমরা সেই জন্য নদীতে, তাহলে এরকম নদীর বাঁধের মতো দেখা যায়।
সেই জন্য এইটা যেহেতু স্বাভাবিকভাবে তৈরি, নদীর নিজস্ব ভাবেই, নদীর নিজের পলিবালি দিয়েই যে এগুলো তৈরি হচ্ছে এরকম বাঁধের মতো দেখতে ভূমিরূপ, এইটাকে বলা হয় নদীর স্বাভাবিক বাঁধ। আর এই যে যেই বাকি যে পলিবালি গুলো জমা হয়ে যে হচ্ছে গিয়ে একটা সমভূমির মতো বা একটা পলিভূমির মতো সৃষ্টি হয়, পলিযুক্ত একটা যে সমভূমির সৃষ্টি হচ্ছে, তাকে বলা হয় প্লাবন ভূমি। আর প্লাবন ভূমি কেন? কারণ কি এটা বন্যার ফলে সৃষ্টি হয়েছে, তাই এটা প্লাবন ভূমি। এই যে প্লাবন ভূমিগুলো অত্যন্ত উর্বর প্রকৃতির হয়, এখানে সমস্ত চাষবাসী সমস্ত ফসলেরই চাষ খুব ভালো হয়। কারণ কি এখানে মাটিতে পলির পরিমাণ বা অন্যান্য যে যা সমস্ত লাগে চাষবাসের ক্ষেত্রে সেগুলোর পরিমাণ অনেক বেশি থাকে, ফলে এগুলো অনেক উর্বর এলাকা। ঠিক আছে? এরকম উদাহরণ এগুলো প্রায় প্রত্যেকটা নদীতেই দেখা যায়। ঠিক আছে, মানে স- প্রায় বেশিরভাগ নদীতেই এরকম এই তোর প্লাবন ভূমি তো দেখা যায়, আর স্বাভাবিক বাঁধও অনেক নদীতেই দেখা যায়। যেমন তোর ভাগীরথী নদীরও পশ্চিম পাড়ে এরকম স্বাভাবিক বাঁধ দেখা যায়। আর গঙ্গা যমুনা এগুলোতে তো বা বেশিরভাগ বড় বড় নদীতেই প্লাবন ভূমি দেখা যায়। বুঝতে পারছিস? কলকাতা নদীটাই কলকাতা নদী, কলকাতা নদী বলছি, আমিও গেছি কলকাতা যে শহরটা, এটা হচ্ছে গিয়ে পুরোটাই একটা জানিস স্বাভাবিক বাঁধের উপরে অবস্থিত। না। কলকাতা শহরটা নিজেই একটা পুরোপুরি স্বাভাবিক বাঁধের উপরে অবস্থিত। স্বাভাবিক বাঁধ মানে এটা এই জন্য এটা বললাম, কারণ কি তোদের মনে হতে পারে যে স্বাভাবিক বাঁধ হয়তো ছোটখাটো একটা কিছু জিনিস, কিন্তু মোটেই এটা ছোটখাটো কিছু জিনিস না। এখানে ছবিতে দেখে ছোটখাটো মনে হলেও ছোটখাটো মোটেই না। কারণ কি কলকাতা শহর মোটেই একটা ছোট শহর না, অনেক বড় শহর। কলকাতা শহর পুরোটাই একটা স্বাভাবিক বাঁধের উপরে অবস্থিত। তাহলে ভাব কতটা বড় হতে পারে স্বাভাবিক বাঁধ। বুঝতে পারছিস? হ্যাঁ। হুম। যাই হোক, এটা গেল প্লাবন ভূমি বা স্বাভাবিক বাঁধ গেল। দিদি তারপরে হ্যাঁ দিদি। দিদি কোন নদীর দ্বারা স্বাভাবিক বাঁধ তৈরি হয়েছে? হুগলি নদীর দ্বারা? মানে হ্যাঁ, যেটা গঙ্গা, তোর আমরা গঙ্গারই তো এক এক জায়গায় এক এক নাম না। হ্যাঁ, গঙ্গা, ভাগীরথী, আমরা কোথাও বলি হুগলি, এরকম। ঠিক আছে। তার মানে ওই গঙ্গা নদীর দুই পাশে এরকম স্বাভাবিক বাঁধ হয়ে কলকাতাটা রয়েছে ওখানে, না? কি বলছিস? শুনতে পেলাম না রে। মানে দিদি বললাম যে গঙ্গা নদীর এই যে স্বাভাবিক বাঁধটা তৈরি হয়েছে দুই দিকে, ওই হ্যাঁ, দুইটা ওই দুই দিকেই কলকাতা শহরটা অবস্থিত। হ্যাঁ, মানে দুই দিকেই না, কোনো একটা দিকে, ওটা বোধহয় খুব সম্ভবত পশ্চিম দিকে হয়তো। আমার ঠিক কলকাতার অবস্থানটা ওরকম হবে না, মনে নাই রে আপাতত নদীর কোন সাইডে ছিল। আমাকে লোকে মারবে, আমি ভূগোল পড়াচ্ছি আর আমি কলকাতার অবস্থানটা জানি না নদীর কোন দিকে। ছি। আরে দিদি মারবে অনেক কতদিন আগে বলছো, এটা তো মনে থাকাটা, তাও তাহলে তুমি কতদিন মনে রাখছো? যাই হোক, আচ্ছা, এটা বোধহয় ওটা খুব সম্ভবত পশ্চিম দিকেই ছিল আমার যতদূর মনে পড়ছে। যাই হোক, তার মানে দিদি তারপরে দুই দিকে আগাই। তো অবস্থিত। হ্যাঁ, তার মানে দুই দিকে দুটো শহর অবস্থিত, মানে কলকাতা একদিকে আছে আর একদিকে অন্য একটা শহর আছে। এমনটা নাও হতে পারে যে দুদিকেই স্বাভাবিক বাঁধ তৈরি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে একদিকেও হতে পারে। ও আচ্ছা। সবসময় যে দুদিকেই হবে তার কোনো মানে নেই কিন্তু। হুম, ঠিক আছে, এবার বুঝতে পারছি। হুম। আবার যে সবসময় যে স্বাভাবিক বাঁধের উপরে যে শহরই গড়ে উঠবে এরকমও কোনো মানে নেই, অন্য কিছুও থাকতে পারে। হ্যাঁ। হ্যাঁ। যাই হোক, তারপরে এবার হচ্ছে গিয়ে নদী আরো আমরা নদীর মোহনার দিকে সরে আসি। এবার মোহনা অঞ্চলে তো নদীর স্রোত প্রায় একেবারেই নেই, তাই কি না? এবার হচ্ছে গিয়ে এই জায়গাটাতে কি হয়, নদীর স্রোত নাই, তাই নদীর পক্ষে বাধা অতিক্রম করা প্রায় ইম্পসিবল তখন। এবার কি হয়, যেরকম মানে আমাদের যে সুন্দরবনের কথা ভাব, আর এরকম মোহনা অঞ্চলে যদি সুন্দরবনের মতো একটা বড় সড়ো এরকম একটা বন থাকে, তাহলে তো আরো গেল নদীর হচ্ছে গিয়ে মানে ঠিকঠাক সোজাসুজি মানে বয়ে যাওয়ার চান্স তো আরো হচ্ছে গিয়ে মাঠে মারা গেল।
তখন কি হয়, নদী কি করে অনেক সরু 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 অনেক অংশে ভাগ হয়ে যায়। এবার এই সরু 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 যে ভাগগুলা মানে একটা বড় অংশ থাকে, অবশ্যই থাকে একটা বড় নদী বলতে, মানে নদী এরকম থাকেই, কিন্তু তবুও ছোট 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 অনেক ভাগে নদী ভাগ হয়ে যায় তখন। এবার এই ভাগ যে হয়ে গেল, এগুলো না অনেকটা নালার মতো, বুঝতে পারছিস? নালার মতো হচ্ছে, কত ছোট না হলেও মানে অনেকটা বড়, অনেকটা বড়, মানে বড় ড্রেন টাইপের বলা যায় আর কি। এরকম অসংখ্য হচ্ছে গিয়ে এই নালার মতো সৃষ্টি হয়, নদী খাতের সৃষ্টি হয়। এইগুলোকে বলা হয় কি কিনা খাড়ি। আর এগুলোর জল বেশিরভাগ ক্ষেত্রেই নোনতাই হয়, কারণ কি সমুদ্রের সাথে এরা গিয়ে শেষ পর্যন্ত মেশে, যেদিক দিয়ে পারে, যেদিক দিয়ে পারে। এবার সমুদ্রের খুব কাছাকাছি হয়, সমুদ্রের জল জোয়ার হলেই নদী ঢুকে যায় খাড়িগুলোতে, খাড়ি জোয়ারের সময় খাড়িতে জোয়ারের জল ঢুকে যায়, সমুদ্রের জল। তো এখানে বেশিরভাগ সময়ই নোনতা জল হয়, খুব কম সময় দিদি স্বাদু জল পাওয়া যায়। হ্যাঁ দিদি। দিদি বলছিলাম যে মানে মানে জলটাতে যে নোনতার পরিমাণ বেশি হয় সেটা কি খুব বেশি হয় না কম হয়? মোটামুটি ও দিদি, মানে খেতে পারবে এরকম কিছু, মানে মানে মানুষরা মানে বল। মানুষ মানে মানে ওখানকার যারা বসবাস করে, ওখানে যারা, তারা জলটা খেতে পারবে এরকম থাকে যে নোনতা ভাবটা? আম, এটা বোধহয় অতটাও বোধহয় থাকে না, মানে মানে কি হয় বলতো, ব্যাপারটা হয়তো খালি জোয়ারের সময়, মানে জোয়ারের সময় আর কি বেশিরভাগ সময় নোনা জলগুলো ওই খাড়িতে ঢুকে যায়। তাছাড়া তো এই দিক থেকে মানে উম, এরকম ব্যাপারটা যে হচ্ছে গিয়ে এই দিক থেকে নদী আসতেছে, নদী এসে এরকম ভাবে অসংখ্য ভাবে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। এখানে ধর সমুদ্র সমুদ্র, এবার জোয়ারের সময় নদীর মধ্যে নোনা জল ঢুকে যাচ্ছে, কিন্তু এই দিক থেকে তো মিষ্টি জল যাচ্ছে। যখন জোয়ার কমে যায়, যখন ভাটার সময় আসে, তখন হচ্ছে গিয়ে এইখানকার মিষ্টি জলই তো আছে। তো বোধহয় কিছু সময় খাওয়া যায়, কিছু সময় খাওয়া যায় না, আমার মনে হয় তাই। আমি যাইনি রে কোনোদিনও ওরকম জায়গায়। এগুলো তো তোর ভালো কোয়েশ্চেন মাথায় আসছে, আমার মাথাতেও তো আমি যখন পড়ছিলাম এই কোয়েশ্চেনটা আসেনি। বাহ, বোধহয় খাওয়া হয়তো দিদি কখনো খাড়িটা যায়, কখনো যায় না। হ্যাঁ কি দিদি বলছিস রে? খাড়িটা আরেকবার বলো, আমি শুনি নাই, বুঝলাম না। খাড়িটা আবার বোঝাবো? আচ্ছা। হুম, খাড়ি হুম। হচ্ছে গিয়ে তোর যখন নদীর একেবারে মোহনার কাছাকাছি চলে আসে, তখন কি হয়, নদীর স্রোত প্রায় থাকেই না। তাহলে তখন কি হবে, আহ নদী একদমই বাধা অতিক্রম করতে পারে না। এবার যদি তাহলে কি হয়, নদী অনেক ছোট ছোট আহ, খাল, মানে কি বলবো, নালার মতো, হ্যাঁ বড় বড় ছোট ছোট নাল, মানে নদীর থেকে তুলনায় অনেক ছোট, কিন্তু একটু বড় নাল, আমরা যেগুলোকে ড্রেন বলি নর্মালি, তার থেকে অনেকটাই বড়, মানে এরকম নদী খাতের সৃষ্টি করে, ছোট ছোট নদী খাতের সৃষ্টি করে করে এরকম ছড়ায় যায়, মানে ওই শঙ্কু আকারে, মানে ফানেলের মতো, আমরা যেরকম আগে পলল বেজনির সময় যেরকম দেখছিলাম ওরকম আকারে কি হয়, নদী অনেকগুলো ছোট 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 ভাগে ছড়ায় যায়, যে এই ভাগগুলো যে যেভাবে পারে, যেদিক দিয়ে পারে, এবার সেইভাবে গিয়ে ওই সমুদ্রের সাথে মিলিত হয়। এই যে ছোট 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 যে নদী খাতগুলো, যেই যেখানে নদী অনেক ভাগে ভাগ হয়ে গেছে, এগুলোকে এক একটাকে খাড়ি বলা হয়। আর কি হয়, এগুলো হচ্ছে গিয়ে সমুদ্রের অনেক কাছে থাকে জন্য কি হয়, জোয়ার যখন হয় না সমুদ্রে, জোয়ারের সময় সমুদ্রের নোনা জল খুব সবসময় বলতে গেলে পরে জোয়ার যখনই হয় তখনই নোনা জল এই খাড়িগুলোতে ঢুকে যায়, এবং সেই কারণে বেশিরভাগ সময় খুব সম্ভবত সেখানে নোনা জল থাকে। আর কখনো কখনো হয়তো মিষ্টি জলও থাকে, যার জন্য সেটা হয়তো খাওয়া যায়। বর্ণালী কি বলছিলিস রে? কিছু বলিনি। দিদি আমি দিদি আমি বল বলছিলাম করে বল। দিদি আমি বলছিলাম যে সুন্দরবন অঞ্চলে তো লোকগুলো থাকে, তাহলে ওখানকার লোকগুলো কোথাকার জল খায়? তো নদীতে তো নোনা জল আর
মিষ্টি জল থাকে, কিন্তু ওগুলো জল তো পান করা যাবে না। না, ওগুলো জল যদি খেয়ে নেয় তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। তাহলে যদি ওখানকার মানুষরা কোথাকার জল খায়? ওটাই তো, ওই 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 এলাকাগুলোতে খুবই জলের সমস্যা, সত্যি দিদি খুবই ওখানে জল কষ্ট। দিদি, না ওখানে ট্যাঙ্ক থাকে, একজন বল। মানে এক জায়গায় যে জলগুলো সঞ্চয় করা থাকে, ওয়াটার ট্যাঙ্ক যে থাকে। হতে পারে। এবার বল বর্ণালী, কি বলছিলিস? দিদি বলছিলাম যে ওখানে কি শুধু সমুদ্রই আছে না নদীও আছে? মানে ওখানে খালি সমুদ্রই আছে, নদী আছে কি না? হ্যাঁ। এগুলো তো নদীর কথাই বলা হচ্ছে না, নদীর খাতেরই তো কথা বলা হচ্ছে। ওই সমস্ত এলাকাগুলোতে ওটা তো মোহনা। মোহনা আমরা কোনটাকে বলি, যখন কোনো নদী গিয়ে কোনো সমুদ্র বা কোনো হ্রদে গিয়ে মিলিত হয়, ঠিক আছে? হ্যাঁ। হ্রদে হ্যাঁ। হ্রদে গিয়ে খুব কমই মিলিত হয়। আমাদের ভারতবর্ষে এরকম একটা আছে হচ্ছে গিয়ে তোর ওই রাজস্থানে, কি নাম নদীটার, কি, দাঁড়া, র দিয়ে নাম, কি যেন নামটা মনে পড়ছে না আপাতত। এই রাজস্থানে আছে একটা, যেটা ওই এই কি যেন হ্রদ থেকে সৃষ্টি হয়েছে, এবং মানে ওটা অন্তর অন্তর কি অন্তর্বর্তী নদী, মানে এরকম আন্তর্জাতিক নদী না, যেটা হচ্ছে গিয়ে তোর একই দেশ বিভিন্ন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বা কোনো সাগরে গিয়ে মিলিত হয়েছে, ওরকম না, ওটা একটা হ্রদে গিয়ে মিলিত হয়েছে। আর ওটার নামটা একদমই মনে পড়ছে না। যাই হোক, কিন্তু বেশিরভাগ সময় তো নদীগুলো কি হয়, নদীগুলো তো গিয়ে ওই সমুদ্রের সাথেই তো মিলিত হয় না। তো তাহলে তো হ্যাঁ। ওই জায়গাটা তো সমুদ্র থাকবেই, সমুদ্রও আছে আর নদীও আছে। নদীর এই খাড়ি গেলে ওখানে মেইনলি কি আমরা কি দেখতে পাচ্ছি, নদী হিসাবে, বড় নদী হিসেবে নদী থাকে না, নদী থাকে কি হিসেবে, কিনা খাড়ি হিসেবে, বিভিন্ন এরকম ছোট ছোট নালা নদী খাত হিসেবে, মানে খাড়ি হিসেবে। এই খাড়িগুলো, এখানকার যারা মানুষরা থাকে তারা বেশিরভাগই নৌকা করে যাতায়াত করে, এবং নৌকা মানে কি এরকম খাড়ির মধ্যে দিয়ে, নৌকা বা স্টিমার বা ওই যেগুলো হয় আর কি। তাও যে এগুলো খুব একটা ছোটখাটো হয় তা কিন্তু না, আমাদের এক একটা মোটামুটি ধর এরকমও হতে পারে, আমাদের এই মহানন্দার সমানও হতে পারে, বুঝলি, মহানন্দার সমান না হলেও মহানন্দার থেকে কিছুটা ছোট আর কি, বুঝতে পারছিস? হ্যাঁ। হম। আবার কোনোগুলো অনেকটাই ছোট হয়, এর থেকেও ছোট হয়, অনেকগুলো ফুলেশ্বরীর মতো হতে পারে। যাই হোক, তারপরে এবার হচ্ছে গিয়ে একটা উদাহরণ দেখা যাক। উদাহরণ হচ্ছে গিয়ে এই যে এখানে একদম প্রথমেই আমি দেখতে পাচ্ছি যেখানে আছে, সেখানে সুন্দরবন অঞ্চলে অসংখ্য খাড়ি বলা আছে, সুন্দরবন অঞ্চলে অসংখ্য খাড়ি দেখা যায়। কারণ কি ওখানে আরো একটা খাড়ি হওয়ার মতো আদর্শ কি জিনিস কিনা, ওখানে ঘন জঙ্গল আছে, সুন্দরবন একটা অত্যন্ত ঘন জঙ্গল, এবং অনেক মানে মাটি অনেক সুদৃঢ় ভাবে শিকড় দ্বারা আবদ্ধ থাকে। ফলে হচ্ছে কি নদী আরো সহজেই অনেক ভাগে ভাগ হয়ে যায়, কারণ ওরা সহজে বাধা অতিক্রম করতে পারে না। যাই হোক, তারপরে কি, আহ তাহলে আর একটা উদাহরণ কি, এটা হচ্ছে গিয়ে বলা আছে এশিয়ার উত্তরাংশে ওব নদী বলে একটা নদী আছে, সেই নদীর মোহনায় অবস্থিত খাড়ি পৃথিবীর দীর্ঘতম খাড়ি। এটা কত লম্বা কিনা, 885 কিমি লম্বা। হুম। আর 80 কিমি চওড়া। তাহলে ভাব 80 কিমি যদি নদী একটা খাড়ি চওড়া হয়, তাহলে তার মেইন নদীটা ঠিক কতটা চওড়া? 80 কিমি মানে কিন্তু কম না। দিদি, তুমি নামটা কি বললে নদীটা? ওব নদী, ও আর ব, ওব নদী। এটা কোথায়, এশিয়ার উত্তরাংশে। আর 885 কিমি দীর্ঘ মানে বিশাল বিশাল বিশাল, মানে এখান থেকে কলকাতা পার হয়ে যাবে। খাইটার নাম নাকি না নদীটা? কি বলছিস? হ্যাঁ, ওটা কি খাইটার নাম না এই যে নদীটার নাম? ও, ও হচ্ছে গিয়ে নদীটার নাম। হুম, ঠিক আছে। হুম।
এবার এই কোশ্চেনটাও আসতে পারে যে এটা এতটা লম্বা আবার এতটা চওড়া, এটাকে একটা নদী বলা হলো না কেন? মানে এটাকে উপনদীর একটা শাখা নদী কেন বলা হলো না, এটাকে একটা খাড়ি কেন বলা হলো? এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। মানে কারো মনে আসতে পারে, পরীক্ষায় এগুলো আসবে না। আহ, কারো মনে আসতেই পারে এরকম কোশ্চেন। এর কারণ কি? কারণ যে এটা নদীর তুলনায় এটা হয়তো অনেক ছোট। নদীটা যতটা দীর্ঘ, যতটা বড়, তার থেকে হয়তো এই যে এই অংশটুকু এটা হয়তো তার তুলনায় অনেকটাই ছোট, সেই জন্য এটাকে খাড়ি বলা হয়েছে। যদি গঙ্গা নদীর কথা বলা হতো, গঙ্গা নদীর তো ওই যেখানে আমাদের ফারাক্কা থেকে যে দুই ভাগে ভাগ হয়ে গেছে, সেখানেই তো এটাকে দুটো শাখা নদী বলা হয়ে যাচ্ছে। অথচ 885 কিমি মানে বোধহয় ওটা পশ্চিমবঙ্গের টোটাল লেন্থের থেকে বড় হবে, বা তার প্রায় সমান সমান, তাই কিনা? তাহলে তো এটাকে একটা শাখা নদী বলা হতো, কিন্তু হয়তো যেখানে অ্যাকচুয়ালি যে উপনদীটা তার তুলনায় হয়তো এটা অনেকটাই ছোট। বোঝা গেল? হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি। হুম। তারপরে আসছে হচ্ছে গিয়ে বদ্বীপ। এবার বদ্বীপ হচ্ছে গিয়ে, বদ্বীপ আমরা সবাই জানি, বদ্বীপ হচ্ছে গিয়ে আমরা ছোটবেলার থেকে পড়ে আসছি কিনা, বয়ের আকারের দ্বীপ। এবার কি হলো, বদ্বীপ হচ্ছে গিয়ে কিভাবে তৈরি হয়? এরকম মোহনার কাছে গিয়ে আমরা জানি স্রোতের বেগ কমে যাচ্ছে, ক্ষয়জাত হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে, এই জমা হচ্ছে, সঞ্চিত হচ্ছে। সঞ্চিত হওয়ার ফলে এবার কি হয়, সবসময় যে বয়ের মতোই আকৃতিতে সঞ্চিত হবে তার কোনো মানে নাই কিন্তু। বিভিন্ন আকৃতিতে সঞ্চিত হয় এরকম, এই মাঝখান মাঝখান দিয়ে খাড়ি চলে গেছে। হুম। অনেকগুলো বদ্বীপের মাঝখান দিয়ে খাড়িগুলো বিভিন্ন জায়গা দিয়ে যাওয়ার ফলে তারপরে তাদের সঞ্চয়ের ফলে এরকম মাঝে মাঝে দেখা যায় অনেক আকৃতির বা গ্রিক অক্ষর ডেল্টা, হুম, গ্রিক অক্ষর ডেল্টার মতো অনেকগুলো দ্বীপের সৃষ্টি হয়েছে। সেই জন্য এই যে এটা যেহেতু আকার মাত্রাহীন কিন্তু এটা মনে রাখতে লাগবে, বয়ের আবার মাত্রা খুঁজতে যাস না, ওটা মাত্রা পাবি না। হুম। বদ্বীপের যাই বইয়ে হোক, মাত্রা নাই। মাত্রা নাই। যাই হোক, এরকম মাত্রাহীন অক্ষরের মতো এরকম দ্বীপের সৃষ্টি হয়, এগুলোকে বলা হয় বদ্বীপ। এবার এইরকম দ্বীপ যে শুধু বয়ের আকৃতি হয় তা নয় কিন্তু, বিভিন্ন আকৃতির হয়। এই বদ্বীপ মেইনলি দেখা যায় গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদের সম্মিলিত, মানে এই মানে অঞ্চলে আর কি। কি বলে, গঙ্গা নদীর মোহনায় আর ব্রহ্মপুত্র নদীর মোহনায়। এবার হচ্ছে কথা, এখানে একটা বলা আছে যে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের সম্মিলিত বদ্বীপ হচ্ছে গিয়ে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা কোনটা জানিস? এটা হচ্ছে গিয়ে আমাদের পুরো বলতে গেলে পরে দিদি পশ্চিমবঙ্গের সুন্দরবন বদ্বীপ। সুন্দরবন তো বদ্বীপই, সুন্দরবন বদ্বীপের অংশ। আমাদের দাঁড়া, গুগল থেকে। দিদি গঙ্গা ব্রহ্মপুত্র বটে? ক্লাসে শেষ হয়ে গেলে তোরা শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ দিদি। হ্যাঁ, হ্যাঁ দিদি। দেখতে পাচ্ছিলিস ম্যাপটা? হ্যাঁ হ্যাঁ দিদি। ম্যাপটা কোথায় আলাদা আনছো ওইটা? দিদি ম্যাপ না তো, এটা তো ইসেটা যে তুমি আঁকলে ওটা। হ্যাঁ, আগলে এখন তো ওইটা আনছো। আসলাম, দাঁড়া, আমি একটু সেটা ডাউনলোড করি, অসুবিধা মার্কেট। করে সার্চ করছিলে তারপরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে আমি ওইটা। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে আসলো, হয়ে চলে এসছে।
আমি এখানে পাঠাচ্ছি। এখানে দেখ, এই যে এখানে দেখাই, দাঁড়া, দূর, এটা তো আবার এখানে হবেও না, দাঁড়া, এই যে এখানে এটা, এই নদীটা যে দেখতে পাচ্ছিস না, এটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদী কিন্তু, হ্যাঁ, ব্রহ্মপুত্র নদী এই এই দিক থেকে আসছে তোর ওই আসাম টাসাম হয়ে। আমার কথা শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ দেখতে দিদি, পাচ্ছিস? হ্যাঁ দিদি। হ্যাঁ হ্যাঁ, আর দিদি এটা ওই হচ্ছে গিয়ে গঙ্গা। জুম করো না, হ্যাঁ, জায়গাটায় তুমি তীর চিহ্ন দিয়েছো না, ওই জায়গাকে জুম করো। আচ্ছা, দাঁড়া দাঁড়া, এই যে এটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদী, এখানে যেটা দেখালাম। আর কি, এই যে এটা হচ্ছে গিয়ে তোর গঙ্গা নদী। এবার কি, এই যে দেখ, এইখান দিয়ে গঙ্গা নদী আসছে, এখান দিয়ে ব্রহ্মপুত্র নদী আসছে। এই যে দুটো যে মিলিত হয়েছে এখানে না, এই পুরো অঞ্চলটা, এই যে এটা, দাঁড়া, এইটা তো হচ্ছে গিয়ে আহ, এই দেখ, এইটা হচ্ছে গিয়ে যেটা আমরা নর্মালি আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গা বলি, এইগুলো হচ্ছে গিয়ে সুন্দরবন এলাকা। এইটা মানে যেটা হচ্ছে গিয়ে তোর ফারাক্কা আমরা যখন পার হই, একটা এই যে বাংলাদেশের দিকে চলে গেছে, আর এটা আমরা হচ্ছে গিয়ে ভাগীরথী যেটা। এবার আর এটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদী। এইবার এই যে গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদী দুটা মিলিত হয়েছে, আমরা কি বললাম একটু আগে, সম্মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সম্মিলিত হয়ে আমরা সবসময় ভাবি বুঝি এই যে এই জায়গাগুলোতে যেগুলো আছে সেগুলোই শুধু বদ্বীপ, কিন্তু না, এই যে নদী, এইগুলো মিলিত হয়ে যে এই পুরো যে ট্রায়াঙ্গেলটা বাংলাদেশ সহ কিন্তু যে সৃষ্টি করছে, বাংলাদেশের মধ্যে যেটা আছে, এই পুরো অংশটাকে দেখ একটা বয়ের মতো আকৃতির কিন্তু, এইখানে এই নদী, এইখানে গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী যেখানে গিয়ে এদিকে গিয়ে মিলিত হয়েছে, এটা একটা পুরো একটা বয়ের মতো, তাই কি না? হ্যাঁ এইটাকে হচ্ছে হ্যাঁ গিয়ে এখানে বদ্বীপ বলতে এটার কথা হ্যাঁ বলা দিদি। হয়েছে। এইটা হচ্ছে গিয়ে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। মানে বোঝা কি গেল? ব্রহ্মপুত্র বদ্বীপ? হ্যাঁ দিদি। হ্যাঁ, মানে কি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এটা হচ্ছে গিয়ে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। আমরা সবসময় ভাবি বোধ এই যে এই ছোট 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 যেগুলো আছে এগুলোই বুঝি শুধু বদ্বীপ, কিন্তু না, এই পুরো অংশটা হচ্ছে গিয়ে বদ্বীপ। বুঝতে পারছিস? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অনেক বড় তো। অনেক বড় তো, সেই জন্যই তো এটা হচ্ছে গিয়ে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এবং ওটাই তো বললাম। দেশের মধ্যে আছে শুধু কি ভারত আর বাংলাদেশ, নাকি আরো অন্য দেশেও আছে? না না, শুধু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যেই আছে, আচ্ছা। নদী তো এখান দিয়েই চলে গেছে, হ্যাঁ মানে এতদিন এখানে ভাবছিলাম এই খালি ছোটই, হ্যাঁ, এতদিন ভাবছি খালি ছোটই, এত বড় ভাবিনি হ্যাঁ, আর। হ্যাঁ ওটাই, আমিও যখন প্রথম পড়ছিলাম আমাকেও এরকম, তখন আমার টিচার শিখাইছিল হ্যাঁ এরকম। দিদি, পশ্চিমবঙ্গে যে নিচে যে জায়গাটা আছে না, একেবারে কি ওটা ভাবছিলাম আমি। হ্যাঁ, এত এবার বড় হচ্ছে ভাবি কি নাই। আগে আমিও ভাবছিলাম না, এবার যেটা আগে বললাম না নদীটা ওব নদী, এই এখানে দাঁড়া দেখি, এখানে ওই স্কেল দেওয়া আছে নাকি, দাঁড়া, আহ, এখানে স্কেল হচ্ছে কি তোর 80, 80 মাইল তো। আচ্ছা, যাই হোক, এই এই আমাদের পশ্চিমবঙ্গের লেন্থ হচ্ছে কি মোটামুটি কত, ওই 700 বা 800 এরকমই বোধহয়। মানে তুই ভাব, ওব নদী যেটা আমরা ওই খাড়ি যেটা বললাম না, দীর্ঘতম খাড়ি, ওটা গোটা পশ্চিমবঙ্গের লেন্থের সমান প্রায়, মানে এতটা বড়, এতটা বড় হচ্ছে গিয়ে একটা খাড়ি বলছে সেটাকে। তাহলে ওটাই বলছি, ভাব তাহলে নদীটা কতটা বড়। যাই হোক, তারপরে এবার আমরা আগাই। এবার কি, এবার আমরা আগেই বলছিলাম যে এরকম দ্বীপগুলো খালি বয়ের আকৃতি হবে তার কোনো মানে নাই, এরকম অনেক ধরনের বদ্বীপ হতে পারে।
তার মধ্যে একটা হচ্ছে গিয়ে বলা হয় তীক্ষাগ্র বা কাসপেট কাসপেট বদ্বীপ। সেটা কি হয়, এইরকম তীরের ফলার মতো। হ্যাঁ, মানে এখানে ধর নদী এসে মিশছে সমুদ্রের সাথে, এটা সমুদ্র ধর এরকম এই জায়গাটা তীরের মতো হয়, মানে এই পুরো এই জায়গাগুলো সমুদ্রের মতো এমন ভাবে পলিগুলো সঞ্চিত হয় যে এগুলো এরকম আস্তে আস্তে তীরের মতো দেখায়, তীরের ফলার মতো। তাই কিনা, এটা তীরের ফলার মতো লাগতেছে না অনেকটা দেখতে? এটা অনেকটা তীক্ষাগ্র, সেই জন্য এটাকে বলা হয় তীক্ষাগ্র বদ্বীপ বা কাসপেট বদ্বীপ। এটা একটা এই মানে এটার একটা উদাহরণ হচ্ছে গিয়ে ইতালির টাইবার নদীর বা স্পেনের এব্রো নদীর এরকম বদ্বীপটা হচ্ছে গিয়ে এরকম দেখতে, মানে মেন বদ্বীপটা ধর হচ্ছে গিয়ে এটা বলা যায় না, যাই হোক এরকম টাইপের, কিন্তু মানে এইরকম আর কি বদ্বীপ, এরকম এরকম জায়গাগুলো মেইন বদ্বীপের অংশ। এইটা হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে গিয়ে যেহেতু যেখানে সমুদ্রের সাথে গিয়ে মিশছে, সেটা একদম অনেকটা অনেকটা তীক্ষ্ণ, অনেকটা ওই করাতের দাঁত বা এই তীরের ফলার মতো যেহেতু, সেই জন্য এটাকে বলা হয় তীক্ষাগ্র বদ্বীপ বা কাসপেট বদ্বীপ। কাসপেট হচ্ছে গিয়ে একটা ল্যাটিন শব্দ যেটার মানে তীক্ষ্ণ। উদাহরণ কি কিনা স্পেনের এব্রো নদী বা আরেকটা আছে ইতালির তাইবার নদী। হলো। আর কি, আর কি ধরনের দেখা যায়, দেখা যায় ধনুকাকৃতি বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ হচ্ছে এই এরকম, এটা যেরকম তীরের মতো ছিল যে এরকম হচ্ছে গিয়ে ওটা এই ধনুকের মতো হয় এরকম, মানে বদ্বীপটা ধর মানে এরকম এরকম টাইপের, মাঝখান দিয়ে নদী বয়ে আসছে বা এরকম এরকম ভাবে খাড়ি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয় এরকম নদী। কিন্তু যেই বদ্বীপ মানে পলিবালিটা যেভাবে সঞ্চিত হয়েছে সেই আকারটা এরকম এই ধনুকের মতো বেঁকা, বা হচ্ছে কি ওই যে এই আমরা আগে যেরকম দেখছিলাম অনেকটা শঙ্কু আকৃতির, এইটা যেহেতু এরকম অনেকটা ধনুকের আকৃতির মতো, সেই জন্য এটাকে বলা হয় ধনুক আকৃতি বদ্বীপ। বোঝা গেল? এটা অনেক নদীতেই দেখা যায়, যেরকম আমাদের আহ পশ্চিমবঙ্গের এই মানে আর কি এরকম অনেকটা, বা মানে বলতে গেলে পরে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ যেটা, সেটা ধনুক আকৃতি বদ্বীপ। তারপরে নীল নদীর নীল নদের আর কি নদ ওটা, বা ওরকম বলে একটা নদী আছে, মহানদী, এই সবগুলো নদীরই এরকম ধনুক আকৃতি বদ্বীপই বেশি বেশি দেখা যায়। হলো। আর কি, আর হচ্ছে গিয়ে আরেকটা এরকম আছে, সেটা হচ্ছে গিয়ে এই আমেরিকার মিসিসিপি নদীর বদ্বীপ হচ্ছে গিয়ে একটা দেখতে না অনেকটা পাখির পায়ের মতো, মানে নদীটা এমন ভাবে আসছে যে ওটা এরকম মানে ধর ওই তারা যে ভূমি অঞ্চলে মানে ওই আশেপাশের অঞ্চলটা এরকম হচ্ছে গিয়ে আসছে, এসে এইরকম একটা হচ্ছে গিয়ে ভাগ হয়েছে, এইরকম একটা হয়েছে, আরেকটা এই অনেকটা এরকম টাইপের একটা ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, মানে খানিকটা এরকম, তোরা বই দেখিস, আমি বা যদি না থাকে আমি ছবি পাঠিয়ে দিবনি। এরকম খানিকটা এর পাখির পা তো এরকমই হয় না, এরকম ভাবে ভাগ হয়েছে। এবার এর মাঝখান মাঝখান দিয়ে এরকম জায়গা দিয়ে নদী চলে আসছে, এই দিক দিয়ে নদী চলে আসছে, এইখানেরও মাঝখান দিয়ে নদীর একটা অংশ গেছে, এই দিক দিয়ে একটা নদীর অংশ গেছে, এগুলো সব জল, সমুদ্র সমুদ্র সমুদ্র, এই দিক দিয়ে নদী এদিক দিয়ে নদী। বুঝা গেল? এটা কিন্তু যে মাটি যেগুলো ল্যান্ড অঞ্চল আর কি, যেটা ল্যান্ড বলতে যেটা আমরা বোঝাই, সেটা যে কিন্তু দেখতে পাখির পায়ের মতো, সেই জন্য এটাকে বলা হয় পাখির পায়ের আকৃতির বদ্বীপ বা পক্ষী পাদ বদ্বীপ। এটা সব থেকে মানে একটাই উদাহরণ, মানে বলতে একটা উদাহরণ না, মানে এটা শ্রেষ্ঠ উদাহরণ। সব জায়গাতেই বলবে, আবার এটা কোয়েশ্চেনও আসে অনেক, যে হচ্ছে গিয়ে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় বলে শূন্যস্থান, বা 1 মার্কসের যে কোনো টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বা বিসিসিপি নদীর বদ্বীপ কি আকৃতির, এরকম আসতেই পারে। মানে এটা হচ্ছে গিয়ে অনেক মানে খুব ফ্রিকুয়েন্টলি আস্তে একটা কোয়েশ্চেন। যাই হোক, এটা তো গেল কোয়েশ্চেন অ্যান্সারের কথা, কিন্তু এই মিসিসিপি নদীর বদ্বীপটা এরকম ভীষণই একটা অদ্ভুত আকৃতির, যেটা কিনা পাখির পায়ের মতো আকৃতির। কিন্তু আমার হচ্ছে গিয়ে প্রশ্ন, এটাকে বদ্বীপ কেন বলে, যেটার উত্তর আমি এখনো জানি না। বিশ্বাস কর, আমার এটা পাখির পায়ের মতো দ্বীপ বলতো,
আমি বিশ্বাস করে নিতাম। বদ্বীপ কেন বললো আমি নিজেও জানি না। হ্যাঁ দিদি, যাই এটা হোক, তো বয়ের মতো দেখতে না কোনো অক্ষরে। ওটাই নাম কি পা জানি, দ্বীপ হওয়ার হয়তো দরকার। দিদি আমাদের হয়তো বইয়ে না আছে যে বাদী, হয়তো এই যে এইটা হচ্ছে কি ওদের চোখে বয়ের মতো লাগছে বা কিছু হবে, কিন্তু হ্যাঁ আমার তো দিদি লাগে না, এটা তো পাখির পায়ের মতো দ্বীপই বলা যেত, কেন বদ্বীপ বলছে কে জানে। যেহেতু বলছে হ্যাঁ হয়তো এটাই কোনো তো একটা বুঝে কারণ পাচ্ছি আছে। না। দিদি হ্যাঁ দিদি। বলছি কি, নর্মাল বদ্বীপের উদাহরণ কি, মানে নর্মাল বদ্বীপ কি দেখা যায় না? নর্মাল বদ্বীপ এই যে আমাদের গঙ্গা নদীর যেটা হচ্ছে যেখানে ওই সুন্দরবন এলাকা, ওই এলাকায় তো ছোট ছোট কত বদ্বীপ, ছোট ও বড় ঠিক আছে। মাঝারি সব আকৃতির পাবি তুই ওখানে বদ্বীপ। ঠিক আছে, বেশিরভাগই ওখানে ঠিক আছে দিদি। বেশিরভাগই বয়ের সব থেকে। তো একটা ওই মানে, তোরা তো ভূগোলে ম্যাপ পয়েন্টিং কি শুরু করছিস? হ্যাঁ নো দিদি দিদি। আচ্ছা যাই হোক, যারা করছিস তারা জানবি, বা বইয়ে তো থাকবেই দেখবি, পশ্চিমবঙ্গের ম্যাপ বা ম্যাপ, ম্যাপ বই তো স্কুল থেকেও কিনতে বলে, ওটা তো আমাদের করতে লাগে ক্লাস 10-এ। ম্যাপ বইয়ে হচ্ছে গিয়ে দেখবি পশ্চিমবঙ্গের ম্যাপ বা ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখবি, নিচের দিকে দেখবি ওইখানে দ্বীপগুলা বদ্বীপগুলা আকৃতি কিরকম, বেশিরভাগ বয়ের মতো, ওগুলো সব বদ্বীপ। দিদি আমাদের না আরেকটা ক্লাস শুরু হয়েছে। আরেকটা ক্লাস শুরু হবে? কোন ক্লাস? হ্যাঁ হ্যাঁ ইংরেজি দিদি, ক্লাস। ইংরেজি ক্লাস বলছিল ইংলিশ ক্লাস দিদি। ও দিদি হো, 10টা আমি ভুলে 5-এর মধ্যে গেছি। জয়েন হতে বলছে। এ হে। আমি শেষ। আচ্ছা ঠিক আছে, যাই হোক আজকে তাহলে এই বদ্বীপ পর্যন্তই হোক। ঠিক আছে দিদি। ঠিক আছে। ঠিক আর আছে দিদি। বোধহয় দিদি আমরা ঠিক বেরোচ্ছি হ্যাঁ। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরো। গুড নাইট দিদি। গুড নাইট। বাই। বাই। কি রে সঞ্জয়, তোরা ক্লাসে যাবি না? হ্যাঁ ক্লাসটা শেষ হলো। হুম হুম, হ্যাঁ ঠিক আছে। বাইরে হাইরে নেই আমি এখন আবার।